আচ্ছা, আমরা তাহলে এখন আরাকান রাজসভার কবিদের উপরে আলোচনা করব। এই সপ্তাহে এটাই রয়েছে টপিক। স্টাডি ম্যাটেরিয়ালটা শেয়ার করা হয়েছে তোমাদের টিচমেন্ট ক্লাসরুমে। সরি, তোমরা ওটা দেখে নেবে। আর সাহিত্যের ইতিহাস থেকে তোমার কাছে যে বইটা আছে সেই বইয়ে আরাকান রাজসভার কবিদের উপরে যতটুকু আলোচনা আছে সেইটা একটু পড়ে নেবে। এই দুটোই পাশাপাশি করবে, আমাদের নোট এবং সাহিত্যের ইতিহাস বই। ঠিক আছে, আমরা শুরু করি। তো তার আগে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আমি এটার উপরে। সেটা হচ্ছে যে আরাকান রাজসভার কবিদের মধ্যে প্রথম কোন কবির নাম আমরা জানি? তুলনামূলকভাবে বয়সের দিক থেকে প্রথম কোন কবি? লিখে জানাও। দৌলত কাজী। ওকে, ওকে, দৌলত কাজী। আচ্ছা, দৌলত কাজী। ওকে। এই টাইমটাতে সব থেকে বেশি জন ভোট দিয়েছিল, কিন্তু দেখছি এই সময়ের ক্লাসটাতেই কম অ্যাটেন্ডেন্স। এটা কেন? যাই হোক, দৌলত কাজীর জন্ম কোন শতকে? দৌলত কাজীর জন্ম কোন শতকে? ষোড়শ শতক লিখেছ? সপ্তদশ? আচ্ছা, ওকে, দেখা যাক, আমরা দেখব পরে। দৌলত কাজী কোথায় জন্মগ্রহণ করেন? কোথায় জন্মগ্রহণ করেন? দৌলত কাজী কোথায় জন্মগ্রহণ করেন? সুলতানপুর। পিঙ্কি বলছে, মনিকা সুলতানপুর। ওকে, সুলতানপুরটা কোন জায়গার মধ্যে পড়ে? ঠিক কোন জায়গার মধ্যে পড়ে? চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর। ওকে, ভেরি গুড। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, গুড, পরের প্রশ্ন হচ্ছে দৌলত কাজীর কাব্যের নাম কি ছিল? কাব্যের নাম কি ছিল? লোর চন্দ্রানী, সতী ময়না বা লোর চন্দ্রানী। ওকে, আচ্ছা, সতী ময়না বা লোর চন্দ্রানী, ভেরি গুড। আচ্ছা, সতী ময়না বা লোর চন্দ্রানী এই কাব্যটা আহ কোন সময়ে লেখা? কোন সময়ে লেখা? কোন সময়ে লেখা? ওকে, পিঙ্কি উত্তর দিয়েছে 1622 থেকে 38। ওকে, দেখা যাক। আর কেউ? সতী ময়না কাব্যটা ওকে 1621 থেকে 38। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে যে দৌলত কাজী সতী ময়না কাব্যটা লেখেন কার নির্দেশে বা পৃষ্ঠপোষকতায়? কার পৃষ্ঠপোষকতায় এই কাব্য লেখেন? আচ্ছা, রিম্পা বলছিল 1630 থেকে 33। ওকে, দেখা যাক। আশরাফ খানের নির্দেশে। ওকে, আশরাফ খানের নির্দেশে। আচ্ছা, আশরাফ খান কে ছিলেন গো? মানে আশরাফ খান মানুষটা কে? কে তিনি?
আচ্ছা ওকে, কি সুধর্মার সেনাপতি আরাকান সমর সচিব, ওকে, থিরিথু ধম্মার সেনাপতি, আচ্ছা ওকে, ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন হচ্ছে দৌলত গাজী যে কাব্যটা রচনা করলেন সেই কাব্যটা কার কাব্যের অনুবাদ বা অনুপ্রেরণায় লেখা? মিয়া সাধনের কাব্য, ওকে, মিয়া সাধনের কোন কাব্য? মিয়া সাধনের কোন কাব্য? ওকে, মইনা কো সত, মইনা কো সত, ঠিক আছে, মইনা কো সত, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে আমরা চলে যাই আলাওলে। আলাওল ১৬৫৯ সালে কোন কাব্য রচনা করেন? আলাওল ১৬৫৯ সালে কোন কাব্য রচনা করেন? বিউটি শুরু করেছে উত্তর, ওকে। সতী ময়না শেষ অংশ, পিঙ্কি, ভেরি গুড। মনিকা, ওকে, ঠিক আছে, ১৬৫৯ সতী ময়না শেষ অংশ, আচ্ছা। শিরিন, ওকে, ঠিক আছে। সৈয়দ আলাওল মোট কতগুলি কাব্যগ্রন্থ রচনা করেছেন? মোট কটা কাব্য রচনা করেছেন? সৈয়দ আলাওল মোট কতগুলো কাব্য রচনা করেছেন? ৬টা, ওকে, ভেরি গুড। প্রথম কাব্য কি আলাওলের? আলাওলের প্রথম কাব্য কোনটা? পদ্মাবতী, ওকে, ভেরি গুড। শেষ কাব্য কোনটা? আলাওলের লেখা শেষ কাব্য কোনটা? সেকেন্দার নামা, ওকে, ভেরি গুড, সেকেন্দার নামা, ভেরি গুড, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে পদ্মাবতী কাব্যের রচনাকাল কত? পদ্মাবতী কাব্যের রচনাকাল কত? ষোলশো ছেচল্লিশ, ৪৭, ৫৮, ওকে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, সেকেন্দার নামার রচনাকাল কত? সেকেন্দার নামার রচনাকাল কত? ৭২, ওকে, ৭২, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পদ্মাবতী কাব্যটা কার কাব্যের অনুবাদ? কার কাব্যের অনুবাদ? কার কাব্যের অনুবাদ? মোহাম্মদ জায়সি, ওকে, মোহাম্মদ জায়সির। মোহাম্মদ জায়সির কোন কাব্যের অনুবাদ? মোহাম্মদ জায়সির কোন কাব্যের অনুবাদ? পুদুমাবত, ওকে, ভেরি গুড, ঠিক আছে। সেকেন্দার নামা কাব্যটা কার কাব্যের অনুবাদ? সেকেন্দার নামা কাব্যটা কার কাব্যের অনুবাদ? সেকেন্দার নামা কাব্যটা কার কাব্যের অনুবাদ? নিজামি, ওকে, নিজামির, ঠিক আছে, ঠিক আছে, নিজামির কাব্যের অনুবাদ, ওকে। কাব্যটার নাম কি কেউ বলতে পারবে? ইস্কান্দার নামা, ওকে, ভেরি গুড, ইস্কান্দার নামা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমরা এইবার নোটটা দেখে নি।
ইস্কন্দার নামা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাই, নোটটা শেয়ার করছি, ওখানে একটু দেখে নাও যে কোন কোন টপিক আমাদের অ্যাকচুয়ালি মানে কোন কোন তথ্য বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে আরাকান রাজসভার কবি, তার প্রথম কবি দৌলত কাজী, আর দ্বিতীয় কবি হচ্ছে সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল। আচ্ছা, দৌলত কাজীর জন্ম হচ্ছে ষোড়শ শতকের শেষ ভাগে চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামে। আচ্ছা, তিনি সুফি ভাবাদর্শের কবি ছিলেন, এই তথ্যটাও ইম্পর্টেন্ট। ওকে। সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে আনুমানিক 1638 খ্রিস্টাব্দের কাছাকাছি মৃত্যুবরণ করেন। তাহলে হঠাৎ করে তার মৃত্যু হয়, এ কারণেই কাব্যটা তিনি সমাপ্ত করে যেতে পারেননি। আচ্ছা, কাব্য পরিচয় কি বলছে? দৌলত কাজীর সমকালীন আরাকান রাজা ছিলেন থিরি-থু-ধম্মা। থিরি মানে হচ্ছে শ্রী, থু মানে হচ্ছে সু, থম্মা মানে হচ্ছে ধর্মা। তাহলে শ্রী সু ধর্মা, এই হচ্ছে তৎকালীন শাসক শ্রী সুধর্মা বা থিরি-থু-ধম্মা। সময়কাল কত? 1622 থেকে 38, এই সময়কাল। ওকে, দৌলত কাজীর কাব্য রচনার সময়কাল। আচ্ছা, তার সেনাপতি হচ্ছে আশরাফ খান। আশরাফ খান হচ্ছেন তার সেনাপতি। আচ্ছা, দৌলত কাজীর কাব্যটা শুরু হয়েছিল কততে সেটা এক্স্যাক্টলি বলাটা কঠিন, কিন্তু 1638-এর কাছাকাছি সময় তিনি মারা যান, সেখানে তিনি কাব্যটা অসমাপ্ত করে রেখে গেছিলেন। তাই এই কাব্যটা যে 38-এ লিখতে লিখতে তিনি মারা গেলেন এটা বোঝা গেছে, কিন্তু শুরুটা কত সালে সেটা কিন্তু বোঝা যায়নি। আমরা 1622 থেকে 38টাকে কেন ধরি? তার কারণ হচ্ছে এই 22 সাল থেকে অ্যাকচুয়ালি শ্রী সুধর্মার সময়কালটা শুরু হয়েছে। সেই কারণে যেহেতু তিনি কাব্য রচনার ক্ষেত্রে শ্রী সুধর্মার নামটা বারবার বলেছেন, মানে বলেছেন, তার জন্য ধরে নেওয়া হয় যে সুধর্মার রাজত্বকালের মধ্যে কোনো এক সময় এইটা লেখা হয়েছিল। মোটের ওপর এইভাবে আর কি আমাদের এই সময়কালটা বেরিয়েছে। 1622-এ সুধর্মার শুরু, আর 38-এ উনি মারা গেলেন, তাই বলা হলো 22 থেকে 38-এর মধ্যে কোনো এক সময়ে অবশ্যই এই কাব্য লেখা হয়েছে। আচ্ছা, শ্রী সুধর্মার সেনাপতি হচ্ছেন আশরাফ খান। এখানে সেনাপতি ছাড়াও সমর সচিব এই নামটা পাওয়া যাবে। সমর সচিব যেটাই আসুক আমরা সেইভাবে উত্তর করব। আশরাফ খানের নির্দেশে দৌলত কাজী কাব্য রচনা করেন। তাহলে শ্রী সুধর্মার সেনাপতি বা সমর সচিব আশরাফ খানের নির্দেশে তিনি কাব্য রচনা করেন। তাহলে পৃষ্ঠপোষক ছিলেন এই আশরাফ খান। কাব্যের নাম হচ্ছে লোর চন্দ্রানী বা সতী ময়না, এই পুরোটা মিলে কাব্যের নাম লোর চন্দ্রানী বা সতী ময়না। ওকে, এই হচ্ছে বিষয়। এটা অনুবাদ জাতীয় কাব্য, ভাবানুবাদ। ওকে, এটা আক্ষরিক অনুবাদ নয়। আচ্ছা, কোথার থেকে এটা অনুবাদ করা হয়েছে? মিয়া সাধনের লেখা মইনাকোসত, এইটার অনুবাদ করা হয়েছে। মইনাকোসত হিন্দি ভাষী কবি মিয়া সাধন। অনেকে বলেন যে অ্যাকচুয়ালি ওই যে মইনাকোসত, এটার ভাষাটা ঠিক পিওর হিন্দি নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা যে নামটা লেখে সেই নামটা কতটা ঠিক আমরা নিশ্চিত নই, তবে নামটা লেখা হয়, আমরা সেটাই আর কি এখানে তুলে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটার নাম হচ্ছে এরকম দেওয়া হয়, সেটা হচ্ছে ঠেট গোহারি। ঠিক আছে, ঠেট গোহারি এই হচ্ছে নামটা দেওয়া হয়।
যে এই নামটা কি, এই ভাষার নামটা হচ্ছে একটা গ্রাম্য হিন্দি সংস্করণ, হলো গ্রামীণ হিন্দি। হিন্দি ভাষারই সম্ভবত একটা ভ্যারিয়েশন এটা। অনেকে বলেন যে গুজরাট অঞ্চলের কাছাকাছি এইরকম একটা ভাষা প্রচলিত ছিল। এখন আমি এক্স্যাক্টলি জানি না, এই শব্দগুলো বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে আসে, তাই তোমরা একটু পরিচিত থেকো। পরীক্ষার হলে যদি দেয় কখনো, তাহলে সেই অনুযায়ী তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। মিয়া সাধনের উল্লেখ করেছেন দৌলত কাজী তার কাব্যে, যে মিয়া সাধনের কাব্য থেকেই তিনি অ্যাকচুয়ালি অনুপ্রেরণা সংগ্রহ করেছেন। কিন্তু অনেকে এর সাথে আর একটা বইয়ের নাম উল্লেখ করে। তোমরা কি বলতে পারবে সেই বইটার নাম এক্স্যাক্টলি কি? উৎস হিসাবে আর একটা বইয়ের নাম অনেকে উল্লেখ করে থাকেন। তোমরা যদি জানো জানাও। এরকম কি কেউ আছেন যার কাব্যের নামও এখানে উল্লেখ করার মতো? যাই হোক, এখানে একটা নাম যোগ করে, সেটা হচ্ছে মোল্লা দাউদের। কাব্যের নামটা কি কেউ বলতে পারবে? মোল্লা দাউদের কোন কাব্যের কাব্যকে এর উৎস হিসাবে বিবেচনা করা হয়? ওকে, ঠিক আছে, তোমাদের ওকে আমি বলে দিই, সেটা হচ্ছে চন্দায়ন। এই কাব্যটাকেও অনেকে এই মৈনাকোসাদের সঙ্গে অ্যাড করতে চান, ঠিক আছে, কারণ এরও কাহিনীটা খানিকটা এইটার মতো, এই সতী ময়না বা লোরচন্দ্রানীর কাব্যের সঙ্গে মেলে, বিশেষ করে প্রথম পার্টটার সঙ্গে। যাই হোক, তো যেটা বলার সেটা হলো যে এই দুটো নাম, কিন্তু কবি যেহেতু এই মিয়া সাধনের নামটাই অ্যাকচুয়ালি বইয়ে উল্লেখ করেছেন তার কাব্যে, সে কারণে আমার নোটে এটা দেওয়া। তবে চন্দায়নের কথাও মনে রেখো, পরীক্ষার হলে যেভাবে আসবে উত্তর করবে। আচ্ছা, এই যে কাব্যটা, এই কাব্যের দুটো অংশ, দুটো খণ্ড আছে, একটা হচ্ছে লোর চন্দ্রানী আর একটা হচ্ছে সতী ময়না, দুটো আলাদা পার্ট। লোরক আর চন্দ্রানীর কাহিনী এই অংশটায়, আর সতী ময়নাতে আমরা দেখি সতী ময়নামতির কাহিনী। ওকে, এই হচ্ছে বিষয়। সতী ময়না অ্যাকচুয়ালি ছিলেন লোরের প্রথম স্ত্রী। তো তারপরে লোর জড়িয়ে পড়ে, লোরক আর কি জড়িয়ে পড়ে চন্দ্রানীর সাথে। তো তারপরে সতী ময়না তার যে সতীত্ব সেটার প্রমাণ ইত্যাদি ইত্যাদি নানা রকম বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। আমরা সাহিত্যের ইতিহাস বই থেকে ডিটেলসে কাহিনীটা পড়বো, এখানে আর আলোচনা আমি করছি না। আচ্ছা, দৌলত কাজী কাব্যটি সমাপ্ত করতে পারেননি। আমরা সবাই জানি কাব্যের 2/3 তিনি রচনা করেছিলেন, 2/3 অংশ রচনা করেন, তারপর তার দেহান্তর ঘটে। ওকে, দেহান্তর ঘটে। বাকি অংশ শেষ করেন কে? 1659 সালে সৈয়দ আলাওল এটা সমাপ্ত করেন। 1659 সালে সমাপ্ত করেন সৈয়দ আলাওল। আচ্ছা, এটা মনে রাখবে। আলাওল এই বাকি অংশ লেখেন আরাকান রাজ সান্দ থু ধম্মার, মানে সান্দ মানে চন্দ্র, থু মানে সু, ধম্মার মানে হচ্ছে ধর্মার। তাহলে চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে, চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী কে ছিলেন? সুলেমান। এটা কত? 1659। ওকে, এই সময়টাতে তিনি লেখেন বাকি অংশটা। আচ্ছা, তাহলে সৈয়দ আলাওল কতটুকু অংশ লেখেন? লেখেন 1/3। 1/3 লেখেন সৈয়দ আলাওল। আচ্ছা, এরপরে এখানে কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে কটা তথ্য দেওয়া ইম্পর্ট্যান্ট। পরীক্ষার হলে বলতে পারে যে দৌলত কাজী সম্পর্কে কোন তথ্যটি সঠিক বা সঠিক নয়। দেবদেবীর কাহিনীর পরিবর্তে মানব মানবীর প্রণয় কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা তো বোঝাই গেছে। লোরচন্দ্রানী বাংলা সাহিত্যের প্রথম ধর্ম সংস্কার মুক্ত মানবীয় প্রণয় কাব্য, প্রথম ধর্ম সংস্কার মুক্ত মানবীয় প্রণয় কাব্য, মাথায় রাখতে হবে। তার রচনায় সুফি ও হিন্দু আধ্যাত্মিকতার সাধনার, মানে আধ্যাত্মিক সাধনার সম্মিলন দেখা যায়, এটা আলাউলের কাব্যেও দেখা যায়। রূপকথাকে তিনি পরিণত মনের উপযোগী রোমান্টিক কাহিনীতে পরিণত করেছেন। তো এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা একটু এর প্রাসঙ্গিকতা দেখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সৈয়দ আলাওল। দেখো, সৈয়দ আলাওল
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন, আর সপ্তদশ শতকের মাঝামাঝি তিনি কাব্য রচনা শুরু করেন। পূর্ববঙ্গের ফতেহাবাদ বা ফরিদপুরে অ্যাকচুয়ালি সৈয়দ আলাওলের জন্ম, ফরিদপুরে। আচ্ছা, মৃত্যু আনুমানিক 1673 খ্রিস্টাব্দে মৃত্যু। আচ্ছা, এই যে চার্ট, এই চার্টের মধ্যে থেকে আলাওল সম্পর্কে কমপ্লিটলি সমস্ত প্রশ্ন আসা উচিত বলে আমার মনে হয়। তোমরা এই চার্টটা ভালো করে মুখস্থ করে ফেলবে। দেখো, কাব্যের নাম কি? পদ্মাবতী। 1646-এ আনুমানিক, আনুমানিকটা গুরুত্বপূর্ণ। কোনোটাই এর নির্দিষ্ট করে বলা যায় না, সবকটাই আনুমানিক সাল। 1646 সালে আনুমানিক এই কাব্যটা রচনা করা হয় পদ্মাবতী। ওকে। পৃষ্ঠপোষকে মাগন ঠাকুর, তিনি কে? থদমিন্তার ছিলেন শাসক 1645 থেকে 52। থদমিন্তার, থদমিন্তার, এই থদমিন্তারের সময়কালে তার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর, প্রধানমন্ত্রী। এই মাগন ঠাকুরের নির্দেশে তিনি এই কাব্য রচনা করেন। আর মালিক মোহাম্মদ জায়সির পদুমাবাদ কাব্যের ভাবানুবাদ, মালিক মোহাম্মদ জায়সির পদুমাবাদ কাব্যের ভাবানুবাদ হচ্ছে এটা। ওকে। এরপরে সাইফুল মুলুক বদিউজ্জামাল, এটা হচ্ছে 1658 থেকে 70-এর মধ্যে লেখা, সাইফুল মুলুক বদিউজ্জামাল। আচ্ছা, মাগন ঠাকুর ও সৈয়দ মাসুদ বা মুসা, শুরুর থেকে দেখো 1658 থেকে 70, 12 বছরের ব্যাপার। মাগন ঠাকুর প্রথম দিকে অ্যাকচুয়ালি তিনি বর্তমান ছিলেন, পরের দিকে মাগন ঠাকুরের জায়গায় অন্যজন আসেন। তো এই জন্য শুরুর দিকে মাগন ঠাকুর আর শেষের দিকে, কাব্য রচনার শেষের দিকে সৈয়দ মুসার পৃষ্ঠপোষকতা তিনি পাচ্ছিলেন। দুজনের পৃষ্ঠপোষকতা তিনি পেয়েছেন এই কাব্য রচনার সময়কালে। এই কাব্যটা রচনা হয় কার আমলে? থিরি সান্দ থু থুম্মা, মানে হচ্ছে কি? থিরি মানে হচ্ছে শ্রী, সান্দ মানে হচ্ছে চন্দ্র, থু মানে হচ্ছে সু, থুম্মা মানে হচ্ছে ধর্মা। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে শ্রী চন্দ্র সুধর্মা এর সময়কালে তিনি এই কাব্য রচনা করেন। শ্রী চন্দ্র সুধর্মার সময়কাল কত? 1652 থেকে 84, এই সময়কালে 32 বছর। এখন ব্যাপারটা হচ্ছে যে 1652-তে থদমিন্তার হঠাৎ করে মারা যান। মারা যাওয়ার পরে তার সন্তান, তার ছেলে, সেই তো শাসক হবেন, কিন্তু তার ছেলে হচ্ছে শ্রী চন্দ্র সুধর্মা। চন্দ্র সুধর্মা তখন খুবই ছোট, শিশু বলা যেতে পারে, নাবালক পুত্র। তার ফলে তার পক্ষে ওই এত বড় সাম্রাজ্য, মানে রাজ্য শাসন করাটা সম্ভব ছিল না। তো এই সময়টাই কি হয়, 1652-তে থদমিন্তারের যে স্ত্রী, তিনি ছেলের নামে ওই রাজ্যপাট সামলান। মানে খাতায় কলমে রাজা ছিলেন চন্দ্র সুধর্মা, কিন্তু ছেলের হয়ে কাজগুলো করতেন তার মা, মানে হচ্ছে থদমিন্তারের স্ত্রী। এইটা মনে রাখবে। ইসলামী রোমান্টিক কাহিনী এই সহিহুল মুলক বদিউজ্জামান, লৌকিক নয়। আমরা অনুবাদ কি বলে ইসলামী সাহিত্যের আলোচনার সময় এইটার কাহিনী ডিটেলসে বলেছিলাম আমি। প্লাস তোমাদের সাহিত্যের ইতিহাস বইয়ে এটার উপরে আলোচনা আছে, একটু পড়ে নেবে। এরপরে সতী ময়নার শেষাংশ 1659-এ লেখেন। তখন সুলেমান ছিলেন অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের জায়গায়। 1659-এ সুলেমান ছিলেন। ঠিক আছে, এই যে 58-র পরপরই আর কি মাগন ঠাকুরের স্থলাভিষিক্ত হন সুলেমান। আচ্ছা, বাকি তথ্য তো আগে বলে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে তোফা, 63-64-তে তোফা লেখা, এটাও সুলেমান। আর রাজা তো সবাই একই, কারণ 84 পর্যন্ত একই রাজা, আমরা এখানে 72 পর্যন্ত দেখতে পাচ্ছি কাব্য। আচ্ছা, তো এই যে তোফাটা, এটা কি ইসলামী নীতি গ্রন্থ? এগুলো কিন্তু সবই প্রশ্ন, মাথায় রাখবে। এটা অনুবাদমূলক গ্রন্থ। মূল গ্রন্থ হচ্ছে শেখ রুসুফের ফার্সি গ্রন্থ। গ্রন্থটার নাম কি? তুফাতুন নেসা। ঠিক আছে, তুফাতুন নেসা, এই হচ্ছে ব্যাপার, তুফাতুন নেসা। ঠিক আছে। এরপরে হপ্তপয়কর, এখানে কোথাও কোথাও সপ্ত লেখা আছে, এই জন্য আমি ব্র্যাকেটে সপ্তও লিখে দিয়েছি।
তো হপ্তপয়কর এটা 1660-এ প্রকাশিত হয়। আর সৈয়দ মুহাম্মদ মুখ্য সেনাপতি ছিলেন। সৈয়দ মুহাম্মদের পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্যটা রচনা করেন। সৈয়দ মুহাম্মদের পৃষ্ঠপোষকতায়। এটাও অনুবাদ ইরানি কবি নেজামি সামারকান্দির ফার্সি কাব্য হপ্তপৈকর, পয়ইকার, আর বাংলাতে প প অন্তস্থ। তাহলে ইরানি কবি সামারকান্দির ফার্সি কাব্য হপ্তপৈকর, এইটার অনুসরণে তিনি লেখেন সপ্তপয়কর বা হপ্তপয়কর। আরেকটা হচ্ছে সেকেন্দার নামা, শেষ কাব্য, 1672-এ প্রকাশিত। মজলিস নবরাজ তার নির্দেশে এই কাব্য রচনা হয়। মূল কাব্যটা হচ্ছে নিজামি সামারকান্দির ফার্সি কাব্য ইস্কান্দার নামা। এটা তাহলে এই যে চার্ট, এই চার্টটাকে তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে, এটাই আমার বক্তব্য। তাহলে দেখবে ওর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে, বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য সবকটা গুরুত্বপূর্ণ নয়। আলাউল প্রধানত ভাবানুবাদ করেছেন, গুরুত্বপূর্ণ। পাণ্ডিত্য বৈদকদের পরিচয় পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ নয়। আলাওল দৃষ্টিভঙ্গিতে সামাজিক, ইম্পর্টেন্ট। প্রেম ভাবনায় সাংসারিক, এটাও গুরুত্বপূর্ণ। বর্ণনা রীতিতে রিয়ালিস্টিক, এই হচ্ছে ব্যাপার। এই তিনটে পয়েন্টের ওপরে প্রশ্ন আসতে পারে। তার কাব্যের চরিত্রগুলো লৌকিক হয়েও আদর্শায়িত। আদর্শায়িত মানে আমরা যে সতী ময়নার গল্প জানি, এই কি বলে দত্তেরিকা, আলাউলের ক্ষেত্রে সতী ময়না বলতে গেলাম কেন, পদ্মাবতী, পদ্মাবতীর গল্প আমরা জানি, যেখানে তোমার কি বলে, যেখানে রয়েছে একদিকে আলাউদ্দিন, একদিকে পদ্মাবতী, একদিকে আমাদের রাজপুত রাজা। এরা প্রত্যেকেই এক একটা আইডিয়া, প্রতীক। ওকে, সেই কারণে বলছে যে এরা আদর্শায়িত চরিত্র, আইডিয়ালিস্টিক চরিত্র এরা সবাই। যদিও তিনি তার কাব্যে ওই আইডিয়ালিস্টিক জায়গাটাকে অতটা ফুটে তোলেননি, তবে তিনি এটার পরিচয় দিয়েছেন যে এটা অ্যাকচুয়ালি এই ছিল, কিন্তু আমি কাব্য রসটাকেই প্রাধান্য দিলাম, এরকম। আলাওলের কাব্য ভাষা বিবৃতি ধর্মী, ব্যঞ্জনাময়, এটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, এই কটা। তার কাব্যে রাজসভার কবি সুলভ বৈশিষ্ট্য আছে। রাজসভার কবির যে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো তার কাব্যে পাওয়া যায়। আচ্ছা, আর পদ্মাবতী কাব্যের চরিত্র, এই চরিত্রগুলো পড়ে ফেলবে। আচ্ছা, এইদিকে দৌলত কাজীর ক্ষেত্রে যে চরিত্রগুলো আছে, লোরচন্দ্রানী সতী ময়নাতে যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি এখানে চরিত্রগুলোর উল্লেখ করিনি, কিন্তু এখানে উল্লেখ করা উচিত ছিল। ওকে, তোমরা এই কি বলে লোরচন্দ্রানী কাব্যের কবিদের নামও মনে কি বলে চরিত্রগুলোর নামও মনে রাখবে। আচ্ছা, একটু লিখে জানাও তো যে ওর চরিত্রগুলো কি কি আছে, একটু লিখে যদি জানাও দেখি, একটা দুটো করে লিখতে থাকো তো দেখি ওর কি কি চরিত্রের নাম আমাদের জানা আছে। লোরক, ময়নামতি, চন্দ্রানী। ওকে, রূপা বলছে, ভেরি গুড। আর কোন নাম এই তিনজন বাদে? সতী ময়না, আচ্ছা, এই তিনজন বাদে অন্য কোনো নাম? ওকে, লোরক, চন্দ্রানী, ময়না। আচ্ছা, বানানটা কি লিখেছো, চার ছোটন নাকি? আচ্ছা, রাট্টনা। আচ্ছা আচ্ছা, ওকে, লোরক মৌরা। ওকে, প্রচন্ড তপন। আচ্ছা আচ্ছা, মিত্রকান্ত লিখতে চেয়েছিল বোধহয়। ওকে, ঠিক আছে ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমরা বাকি নোটটা একটু মুখস্থ করে ফেলবে। আর সাহিত্যের ইতিহাসের বই অবশ্যই পড়ো, বারবার বলছি, সাহিত্যের ইতিহাসের বই অবশ্যই পড়বে এই উপলক্ষে।
আদারওয়াইজ তুমি বই দেখবে কখনো পড়া হয়ে উঠছে না। কিন্তু যে সপ্তাহে যে টপিকটা আমাদের পাঠ্য আছে, সেই টপিকটা পড়াকালীন সেই যে 4-5 পেজ সাহিত্যের ইতিহাসে রয়েছে সেটাও যদি একবার পড়ে নেওয়া যায়, তাহলে দেখবে তোমাদের বইটাও একই সাথে পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছিলাম, আমি তোমার ইংরেজি লেখা বলেই ওরকম মনে হচ্ছিল। ঠিক আছে। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে রাত্রেবেলা সন্ধি আছে, মনে আছে? সেই গত সপ্তাহে সন্ধির হোম টাস্ক দেওয়া ছিল, সেটা অবশ্যই রেডি করে রাখবে। আর আজকে নিপাতনের সিদ্ধ সন্ধি আছে, বাংলা সন্ধি আছে আজকে সিলেবাসে। তো ওই দুটো, বিশেষ করে নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো মুখস্থ করে রাখবে। আমি আজকের ক্লাসে পড়া ধরবো। আর স্বরসন্ধির নিয়মগুলো মনে পড়ছে, একটু রেডি করে রাখবে। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। হ্যাঁ, আমি এখানেই শেষ করি তাহলে। আচ্ছা, একটু পড়ে ফেলো সবাই।